এবার ভারতের বিএসএফ সদস্যকে পানিতে চুবিয়ে হত্যা। কঠিন হচ্ছে ইরাক পরিস্থিতি, মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা। বৈঠক শেষ করে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিল আমেরিকা। আরো থাকবে, আমিরাতে ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সেনাবাহিনী। ভারতের উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি। আরো থাকছে, ইরানের পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আরব জোটের কয়েক ডজন ভাড়াটে গেরিলা নিহত। তালেবানকে যে প্রস্তাব দিয়েছে মাসুদ বাহিনী। এবং সর্বশেষে থাকছে, কাশ্মীরে ভয়াবহ হামলা, পাকিস্তানকে একঘরে করার হুমকি ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে সংবাদটি শুনছেন কিংবা দেখছেন। এবার বিএসএফ সদস্যকে পানিতে চুবিয়ে হত্যা। ভারতের মালদহ বাংলাদেশের সীমান্তে এবার মৃত্যু হয়েছে এক বিএসএফ সদস্যের। সোমবার সকালে বামনগোলা থানার খুরদহ সীমান্তের জলাশয় থেকে ওই বিএসএফ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিএসএফ এর দাবি, পাচারকারীরা পানিতে ডুবিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও বিএসএফ এখনো থানায় কোনো অভিযোগ করেনি বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিবেক তিওয়ারি। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। কর্মরত ছিলেন বিএসএফ এর 159 নম্বর ব্যাটালিয়নে। 2017 সালে বিএসএফ এ যোগ দেন তিনি। এদিন সকালে 6টা নাগাদ বামনগোলার খুরদহ সীমান্তে হারিয়া জলাশয়ে তাকে পড়ে থাকতে দেখেন বিএসএফ এর সঙ্গী সদস্যরা। তাকে উদ্ধার করে নিজের ক্যাম্পে নিয়ে যান তারা। ক্যাম্পের মেডিকেল টিম তাকে মৃত্যু বলে ঘোষণা করে। অভিযোগ উঠেছে, শীত পড়তেই ঘন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্তে সক্রিয় উঠেছে চোরাকারবারীরা। বিএসএফ এর দাবি, ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 4 বার সীমান্তে গুলি চালিয়েছে তারা। এতে 2 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন আহত হয়েছে। নিহত ও আহতের প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা ছিল বলে দাবি বিএসএফ এর। যদিও কোচবিহারে স্থানীয় এক ভারতীয় বিএসএফ এর গুলিতে প্রাণহানির বলে অভিযোগ। বিএসএফ এর দাবি প্রত্যেকে পাচারকারীর সঙ্গে যুক্ত। মালদহ মেডিকেল আশা নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ সদস্য বলেন, খুরদহ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সীমান্তে জলাশয় রয়েছে। এদিন রাতে টহলদারির দায়িত্বে ছিলেন বিবেক তিওয়ারি। তাকে বাংলাদেশের পাচারকারীরা টেনে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেছে। যদিও ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি বিএসএফ। মালদহের পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ময়নাতদন্তের পাশাপাশি ভিসেরও পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ করে কলকাতার পাঠানো হবে। সূত্র আনন্দবাজার। কঠিন হচ্ছে ইরাক পরিস্থিতি, মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব বহরে করে সামরিক রসদ নেওয়া হচ্ছিল। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম সাবরি নিউজ জানিয়েছে, রাজধানী বাগদাদের দক্ষিণ এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মুসান্নায় মার্কিন সামরিক বহরে উপর এসব হামলার ঘটনা ঘটেছে। সাবরি নিউজের খবরে বলা হয়েছে, বাগদাদের দক্ষিণে রজব এলাকায় আজ সকালে 7:30টার দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে মার্কিন একটি সামরিক ট্রাকে হামলা চালানো হয়। তবে ওই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এই বিস্ফোরণের উপর অল্প কিছুক্ষণের পরে আদাবিনিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের উপর বোমা হামলা হয়। ইরাকে প্রতিরোধ আন্দোলন উলুল আল আজমে হামলার দায়িত্ব স্বীকার করেছে। আজ সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বে অবস্থিত সামা শহরে মার্কিন সেনা বহন করে একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। খবরে বলা হয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ এর দায় স্বীকার করেনি। ইরাকে মার্কিন সামরিক বাহিনীর কমব্যাট মিশন শেষ করার কথা ঘোষণা দেওয়া সত্ত্বেও দেশটি থেকে এখনো মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়নি। এ কারণে ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। দেশটির প্রতিরোধকারী সংগঠনগুলো বলেছে, ইরাক থেকে অবশ্য মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে, অন্যথায় তাদেরকে বড় রকমের খেসারত দিতে হবে। সূত্র পাস্টুরে। বৈঠক শেষ করে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিল আমেরিকা। ইউক্রেন ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া এবং আমেরিকার মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপরে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিল। সোমবার জেনেভা শহরে ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রশ্ন আলোচনায় বসেন রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। আলোচনা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রাশিয়া এবং আমেরিকার কর্মকর্তাদের পারস্পরিক উদ্বেগ সম্পর্কে ভালো সমঝোতা হয়েছে। তবে একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের উপর সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে মূল্য দিতে হবে। রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন শেরম্যান। তিনি বলেন, রাশিয়া যদি আলোচনার টেবিলে থেকে এবং তারা উত্তেজনা নিরসনের ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নেয় তাহলে অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া যদি আগ্রাসন চালায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকা ও তার মিত্ররা প্রস্তুত রয়েছে। শেরম্যান পরিষ্কার করে বলেন, রাশিয়াকে সুস্পষ্ট মূল্য দিতে হবে, তার মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে অন্যতম। এর ফলে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানি শিল্প ক্ষতির মুখে পড়বে। এছাড়া রুশ সীমান্তবর্তী মিত্র দেশগুলোতেও ন্যাটো জোটের সামরিক উপস্থিতি বাড়বে এবং ইউক্রেন নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও শেরম্যান জানান। সূত্র দ্য হিল। আমিরাতে ড্রোন ভূপাতিত করলে ইয়েমেনের সেনাবাহিনী। সংযুক্ত আরব আমিরাতে একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের দক্ষিণ সাবো প্রদেশের আকাশে একটি ড্রোন শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সততামূলক তৎপরতার কারণে এটি ভূপাতিত করা হয়। গত কয়েক মাসে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এর মধ্যে সৌদি আরবের অ্যাটাক ড্রোনও রয়েছে। 2015 সালে মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনে ইয়েমেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে লক্ষ্য হাসিল করতে পারেনি আগ্রাসী জোট, কারণ প্রথম থেকেই হুতি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী জোটকে বেশ ভালোভাবেই মোকাবেলা করছে। সূত্র পাস টুডে। ভারতের উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি। বিধানসভা ভোটের ঠিক আগে উত্তরপ্রদেশে বড়সড় ধাক্কা খেল বিজেপি। দলের শীর্ষ নেতা ও রাজ্যের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য যোগ দিলেন সমাজ পার্টিতে। স্বামী প্রসাদের দল ত্যাগের খবর জানাজানি হতে বিজেপি ছাড়ার কথা জানালেন আরো 3 বিধায়ক। তারা হলেন রোশনাল ভার্মা, বিজেপি প্রজাপতি ও ভগবত সাগর। রাজনৈতিক সূত্রের খবর আরো কয়েকজন দল ত্যাগ করতে পারেন। শুধু উত্তরপ্রদেশে নয়, বিজেপি ধাক্কা খেয়েছে গোয়া রাজ্যেও। পশ্চিম ভারতের এই 17 রাজ্যে ফেব্রুয়ারি মাসে ভোট। সেখানে ভোটের ঠিক আগে গত সোমবার বিজেপি ছেড়েছেন প্রভাবশালী মন্ত্রী মাইকেল লোবো ও বিধায়ক প্রবান্তি জানতে। লোবো কংগ্রেস ও জানতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে বিজেপি ত্যাগ করেছেন আরো 2 বিধায়ক। উত্তরপ্রদেশে এবার ভোটে শাসক বিজেপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি হাওয়ার মোড়কের মতো দল ত্যাগের আচরণে ইঙ্গিতবাহী হলা বলে যেতে পারে বিজেপির টক্কর দিতে এবার প্রস্তুত অখিলেশ যাদবের দল। এই প্রথমবার উত্তরপ্রদেশের তৃতীয় শক্তি বহুজন সমাজ পার্টি শক্তিহীন। দলনেত্রী মায়াবতী নির্বাচনে দাঁড়াবেন না। মঙ্গলবার সে কথা জানিয়ে দেন দলের শীর্ষ নেতা সতীশ মিশ্র। বিএসপি থেকে ইদানিং তার ইস্তফা দিয়েছেন, সবাই যোগ দিয়েছেন এএসপিতে। মঙ্গলবার একসঙ্গে 4 বিজেপি বিধায়কের পদত্যাগ ঘটল সেই সময় যখন দিল্লিতে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে বোর্ড কৌশল ও প্রার্থী বাছাই নিয়ে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইরানের পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েলের উদ্বেগ। ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর চলমান পরমাণু চুক্তি আলোচনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইসরায়েল। ইরানের সাথে কোনো ধরনের পারমাণবিক চুক্তিতে ইসরায়েল আবদ্ধ হবে না বলে সাফ জানিয়ে দেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, শত্রুপক্ষের হুমকি মোকাবেলায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তেল আবিব। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ওমান সফর করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান। যুক্তরাষ্ট্র সব পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনার মধ্যে সোমবার ওমান সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মাস্কোটে পৌঁছলে তাকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ফাহাদ বিন মাহমুদ। পরে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য বরাবরই মধ্যস্থতা ভূমিকা রাখে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর আগে 2015 সালে ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরের সময় পদ্মার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য মাধ্যম হিসেবে কাজ করেছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ওমান সফর করলেন যখন পরমাণু চুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্র সহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের পুনরায় আলোচনা চলছে। যদিও তেহরানের পরমাণু চুক্তি আলোচনা নিয়ে শুরু থেকে ঘোর আপত্তি জানিয়ে আসছে ইসরায়েল। তারই ধারাবাহিকতা সোমবার এক সংবাদ সম্মেলনে চুক্তির অগ্রগতি নিয়ে গভীর উদ্বেগ জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, পরমাণু চুক্তির সঙ্গে কোনোভাবে জড়াবে না ইসরায়েল। নিজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। নাফতালি বেনেট বলেন, ভিয়েনায় আলোচনার বিষয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। ইসরায়েল এই চুক্তির পক্ষে নয়। চুক্তি হলে সেটি ইসরায়েল মানতে বাধ্য নয়। ইসরায়েল যে কোনো সময় কোনো বাধা ছাড়াই যে কোনো জায়গা স্বাধীনভাবে পদক্ষেপ নেবে। তেল আবিবের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্রের মালিক হলে অস্থিতিশীল হয়ে উঠবে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলে বাড়বে অস্ত্রের প্রতিযোগিতা। যদিও তেহরানের দাবি কোনো দেশের হুমকি হিসেবে নয়, শুধুমাত্র নিজের সার্বভৌমত্ব নিরাপত্তার জন্যই পরমাণু অস্ত্র তৈরি করতে চায় তারা। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আরব জোটের কয়েক ডজন বাহাটি গেরিলা নিহত। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সমর্থিত কয়েক ডজন গেরিলা নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সাবা প্রদেশে গতকাল সন্ধ্যায় ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা গোষ্ঠী জায়ান্ট এক সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ওই এলাকা কেঁপে ওঠে। সূত্রগুলো বলেছে, ইয়েমেনি যোদ্ধারা নিজস্ব প্রযুক্তি তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনের একই প্রদেশের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত গেরিলা কমান্ডার মাজদি আল রাপ্তানি ইয়েমেনের সেনাদের হামলা নিহত হবার একদিন পরে এই ক্ষেপণাস্ত্র হামলা এবং কয়েক ডজন গেরিলা নিহত হবার ঘটনা ঘটল। লেবাননের আল মাহাদিন টেলিভিশন জানিয়েছে, গত কয়েকদিন হুতি আনসুল্লাহ গেরিলা ও ইয়েমেনের সামরিক বাহিনীর হামলায় 130 জনের বেশি ভারতীয় সন্ত্রাসী নিহত হয়েছে। সূত্র পাস্টুডে। তালেবানকে যে প্রস্তাব দিয়েছে মাসুদ বাহিনী। তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ এবং সংগঠনটির একটি প্রতিনিধি দল তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ইরানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি কি আলোচনা হয়েছে এ বিষয়ে রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা মাসুদ বাহিনীর একজন সদস্য আফগানিস্তান স্থানীয় গণমাধ্যম তোলের সঙ্গে কথা বলেছেন। নর্দার্ন অ্যালায়েন্সের এই সদস্য জানিয়েছেন, তারা তালেবানকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাসুদ বাহিনীর ওই সদস্য বলেন, তাদের প্রতি আমাদের প্রস্তাব স্পষ্ট। আমরা তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছি, যাতে এই সময়ের মধ্যে পরবর্তী সরকার গঠনের কাজ করা যায়। জবাবে তালেবান তাদেরকে আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছে, ফলে কোনো ফলাফল ছাড়াই বৈঠক শেষ হয়েছে। এদিকে বৈঠকের পর আমির খান মুত্তাকি বলেছিলেন, মাসুদ বাহিনী তথা রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রতিনিধি দলের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। তালেবান সরকার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অভিযোগ থাকলে আপনার দেশে এসে কথা বলুন। বৈঠকে মাসুদ বাহিনীর 4 সদস্য ও ইসলামিক আমিরাতের 5 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। গত বছরের 15 আগস্ট তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যারিস দখল করে, কিন্তু তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দেয় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ। কিন্তু 20 দিনের মাথায় তালেবান পাঞ্জশির দখল করে নিলে আহমেদ মাসুদ তাজিকিস্তান পালিয়ে যান। কাশ্মীরে হামলা, পাকিস্তানকে একগরে করার হুমকি ভারতের। ভারত শাসিত জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে আন্তর্জাতিক মহল থেকে সব দিক দিয়ে পুরোপুরি একঘরে করে ফেলার হুমকি দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, তার দেশ পাকিস্তানকে একঘরে করতে কূটনৈতিকভাবে যা যা করা দরকার তাই সবই করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর একথা বলেন জেটলি। কয়েক দশকের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা যত হামলা চালিয়েছে, বৃহস্পতিবার হামলাটি তারই মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এদিন জম্মু কাশ্মীর পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়ি বহরে বিস্ফোরক বোঝা একটি গাড়ি হামলায় 46 জন আধা সামরিক সেনা নিহত হয়। হামলার সময় পুলওয়ামা জেলার শ্রীনগর অনন্তনাগ মহাসড়কের উপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরএফ এর গাড়ি বহরটি। জঙ্গি সংগঠন জয়শে মোহাম্মদ হামলা দায় স্বীকার করেছে। পাকিস্তান তার দেশ ক্রিয়াশীল ও জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে নয়াদিল্লি। জয়শে মোহাম্মদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চেয়ে আসছে তারা। জঙ্গি গোষ্ঠীর নেতা মাসুদ আজহারকে সন্ত্রাসীর তালিকা রাখতেও ভারত অনেকদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে চাপে দিয়ে আসছে। নয়াদিল্লির এ ধরনের চেষ্টা সব দিকে বাধা দিয়ে আসছে চীন। নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের নিষেধাজ্ঞার চেষ্টাতেই সাধারণত বেইজিং ভেটো ক্ষমতা প্রয়োগ করে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অরুণ জেটলি জানান, ভারত কাশ্মীরে ভয়াবহ এই হামলার ঘটনা পাকিস্তানকে জবাবদিহি করতে বদ্ধপরিকর। 1996 সালে দেশটিতে দেওয়া মোস্ট ফেভারিট নেশনের তকমা তুলে দেওয়ার হচ্ছে বলে জানান তিনি। ইসলামাবাদ কাশ্মীরে হামলার তীব্র নিন্দা উদ্বেগ জানিয়েছে এবং হামলা নিয়ে তাদের উপর আসা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে 2016 সালের সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলা নিহত হয়েছিল 19 সেনাকর্মী, কিন্তু এবারে হামলায় উরির ভয়াবহতাকে ছাপিয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার পিছনে জড়িতদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।